হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। তো আজকে আমাদের মিডিভেল হিস্ট্রির আগের দিন আমরা শুরু করেছিলাম মিডিভেল হিস্ট্রি। তো আজকে আমি দিল্লি সালতানাতের উপরই আরও কিছু কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে দিল্লি সালতানাতের পার্ট 2। কারণ দিল্লি সালতানাত হচ্ছে অ্যাকচুয়ালি খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং ওখান থেকে মাত্র 15টা কোশ্চেন করিয়ে ঠিক হবে না আর কি। মাত্র 15টা কোশ্চেনে চ্যাপ্টারটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করা পসিবল নয়। তাই আজকে আমি তোমাদের জন্য কি করেছি, আরও কিছু কোশ্চেন্স নিয়ে এসেছি, আরও কিছু কোশ্চেন্স আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং আমি কিন্তু যদি দেখি তোমাদের, এবার এটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমাদের যদি রেসপন্স ভালো থাকে তাহলে আমি দিল্লি সালতানাতের আরও কিছু কোশ্চেন করাবো। কারণ দিল্লি সালতানাত এবং মুঘল সাম্রাজ্য এটাই হচ্ছে আমাদের মিডিভেল ইন্ডিয়ার মেন পার্ট। এবং এইগুলো থেকে কী হয়, এইগুলো থেকে আমাদের প্রচুর কোশ্চেন্স আসে এবং এইগুলো হচ্ছে আমাদের কি, এইগুলোই হচ্ছে আমাদের মেন জায়গা। অতএব মেন জায়গাটাকে মাত্র 15টা করে বা 30টা কোশ্চেন করিয়ে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু তোমাদের তরফ থেকে যদি রেসপন্স না আসে, যেটা জেনারেলি আসে না, তাহলে সিরিজটাকে তো কন্টিনিউ করার কোনো মানে হয় না। কারণ তোমরা দেখবে না, ফালতু সিরিজকে কন্টিনিউ করার কী হবে। তা আমি তোমাদের বলে দিচ্ছি, এই ভিডিওটাতে যদি তোমাদের 300 থেকে 350 ভিউজ আসে, আমি তোমাদের টার্গেট দিলাম 300 থেকে 350 ভিউজ যদি আসে এই ভিডিওটাতে আমি দেখবো, তাহলে আমি তোমাদের নেক্সট উইকে আবার কি করাবো, নেক্সট উইকে আমি আবার তোমাদের দিল্লি সালতানাতের উপরই কিছু আরও ভালো ভালো কিছু কোশ্চেন্স তোমাদের জন্য ভালো করে নিয়ে আসবো। আর যদি দেখি 300-350 ভিউজ না আসতে, আমি একটু মানে সময় দিলাম, একদিনে না হলো, যদি ওই টাইম পিরিয়ডের মধ্যে যদি দেখি 300-350 ভিউজ এসে গেছে, তাহলে আমি বলবো, মানে তাহলে আমি কী করবো, পরে হচ্ছে দিল্লি সালতানাতের উপরই আরও কোশ্চেন নিয়ে আসবো। আর যদি দেখি না আসে, তাহলে আমি কী করবো, তাহলে কিন্তু আমি নেক্সট চ্যাপ্টার মুঘল সাম্রাজ্যের উপরে মুভ অন করে যাব। ঠিক আছে? কারণ আমরা এত ডেডিকেটেডলি পড়াচ্ছি, তোমাদের ঠিক আছে, কারণ তোমাদের তরফ থেকেও একটু ডেডিকেশন তো আশা করাই যায়। আমরা এত কষ্ট করে নিয়মিতভাবে ক্লাস আনছি ডেডিকেটেডলি, এই প্রতিদিন এত কোশ্চেন কালেক্ট করে নিয়মিতভাবে কোশ্চেন নিয়ে আসা, মানে এই পরিস্থিতিতে তোমরা সকলেই জানো যে করোনাতে আমাদের মানে অনেক ফ্যাকাল্টি এফেক্টেড হয়েছিল। আমি তোমাদের আগের দিনও বলছিলাম, তার মধ্যেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা পেড কোর্সের ক্লাস বন্ধ রেখে দিয়েছি, কিন্তু আমাদের ইউটিউবের ক্লাস আমরা বন্ধ হতে দিইনি, যেভাবে হোক আমরা ম্যানেজ করছি। তো এর মধ্যেও আমরা যে এত ডেডিকেটেডলি ক্লাস নিচ্ছি, কিন্তু তোমাদের তরফ থেকে যদি আমরা সেই ডেডিকেশনটা না পাই, সেই রেসপন্সটা না পাই, তাহলে তো প্রবলেম আছে। তাহলে বুঝতে হবে যে তোমাদের দরকার নেই ক্লাস, তাহলে আমি পরের চ্যাপ্টারে চলে যাবো, দিল্লি সালতানাতের নেক্সট পার্ট আর করাবো না। যদি দেখি তোমরা টার্গেট ফিল আপ করতে পেরেছো, অবশ্যই দিল্লি সালতানাতের আমি নেক্সট পার্ট করাবো। তোমরা যেরকম রেসপন্স করবে তার উপরে ডিপেন্ড করবে, এটা হচ্ছে একদম ফ্যাক্ট। ঠিক আছে? কারণ ইউটিউবে ওইরকমভাবে পসিবল নয়। ইউটিউবে তোমরা যেটার উপর রেসপন্স করবে সবাই তাই করে, যা রেসপন্স যেটার উপর বেটার আসবে তাই করতে হবে, কিছু করার নেই। আমরা চেষ্টা করেছিলাম যে না, রেসপন্সের ডিপেন্ড না করে, রেসপন্স যাই আসুক, নিজেদের মতো করে ভালো কিছু কোয়ালিটি প্রোডাক্ট তোমাদেরকে দেবো, কিন্তু তোমরা দেখলাম সেটা নিতে চাইছো না। নিতে যখন চাইছো না, তখন ঠিক আছে, আমাদের যেটাতে আমরা রেসপন্স ঠিক পাবো সেটার উপরই খালি ফোকাস করবো, সেটাই আমরা করতে থাকবো। ঠিক আছে? আজকের প্রথম কোশ্চেন দেখো, হু অ্যামং দ্য ফলোয়িং সুলতানস ইনভোকড পার্সিয়ান মোনার্কিয়াল ট্র্যাডিশন অ্যান্ড অ্যাডজাস্টেড দেম টু ইন্ডিয়ান ইলিউ। অর্থাৎ বলা হচ্ছে যে আমাদের যে মানে পার্সিয়ান মানে পারস্য দেশের যে মোনার্ক, মানে তোমরা সকলের জন্য এক নায়ক আর কি। পারস্য দেশের একনায়কতন্ত্রের যে সমস্ত বিভিন্ন ট্র্যাডিশনগুলো, সেগুলোকে অ্যাডজাস্ট করেছিলেন, ইনভোক মানে সেগুলোর এগেনস্টে সেগুলোর এগেনস্টে মানে প্রশ্ন তুলেছিলেন যে এগুলো ঠিক কিনা, এবং সেগুলোকে অ্যাডজাস্ট করেছিলেন কে, সেটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইলতুৎমিশ। তো বলা হচ্ছে ইলতুৎমিশ ইনভোকড পার্সিয়াল মোনার্কিয়াল ট্র্যাডিশন অ্যান্ড অ্যাডজাস্টেড দেম টু ইন্ডিয়ান মিলিয়ন। হি কনসোলিডেটেড দ্য এম্পায়ার বাই অর্গানাইজিং দ্য নোবিলিটি ইন্টু সিলেক্ট গ্রুপ অফ 40 নোন অ্যাজ চেহেলগানি। ঠিক আছে? তিনি হচ্ছে টোটাল 40 জনকে সিলেক্ট করেছিলেন, নোবেলিটি মানে যে 40 জনের একটা অর্গানাইজেশন তৈরি করেছিলেন, যার নাম ছিল চেহেলগানি। ঠিক আছে? এবং অ্যান্ড হি ডিভাইডেড দ্য সালতান ইন্টু স্মল অ্যান্ড লার্জ ট্র্যাক্টস কল্ড ইকতাজ। দিজ ওয়ার গিভেন টু নোবেলস অ্যান্ড অফিসার্স ইনস্টিড অফ ক্যাশ স্যালারিজ। তিনি কী করেছিলেন, তিনি হচ্ছে পুরো সালতানাতকে ছোটো বড়ো অংশে ভাগ করে নাম দিয়েছিলেন ইকতা, এবং তিনি বিভিন্ন নোবেল এবং অফিসারদেরকে ক্যাশ স্যালারির পরিবর্তে এক একটা করে ইকতা তাদেরকে দান করে দিচ্ছিলেন। ঠিক আছে? এইভাবে তিনি কী করেছিলেন, এইভাবে তিনি কিছু এইভাবে তিনি কী করেছিলেন, এইভাবে তিনি কিছু ট্র্যাডিশনাল চেঞ্জেস এনেছিলেন। আমাদের পার্সিয়ান মোনার্কিয়াল যে ট্র্যাডিশনসগুলো ছিল, সেগুলোকে চেঞ্জ করে তিনি কী করেছিলেন, আমাদের ইন্ডিয়ানের কী হবে, মানে ইন্ডিয়া সুবিধা অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করে নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টেড দ্য রয়্যাল সেক্রেটারিয়েট ডিউরিং দ্য সালতানাত পিরিয়ড। সালতানাত পিরিয়ডে আমাদের রয়্যাল সেক্রেটারিয়েট অ্যাকচুয়ালি কোনটা ডিনোট করে, রয়্যাল সেক্রেটারিয়েট ডিনোট করে হচ্ছে আমাদের অপশান বি সঠিক উত্তর, দিওয়ানি ইনসা। ঠিক আছে? দিওয়ানি ইনসা অ্যান্ড দ্য হেড অফ
দ্য হেড ওয়াজ কি দাবির ই মুমালিক ডিউরিং দ্য সালতানাত পিরিয়ড, এবং এর হেড ছিলেন কি, হেড ছিলেন হচ্ছে দাবির ই মুমালিক বা মিউমালিক যা বলবে তোমরা। নেক্সট বলা হচ্ছে কি, নেক্সট বলা হচ্ছে সাফগানি ওয়াজ এ স্মল সিলভার কয়েন ইকুয়াল টু, তোমার আগের দিনই আমরা বলেছিলাম যে সিলভার কয়েন হচ্ছে, আর জিতেল হচ্ছে কি, জিতেল হচ্ছে আমাদের কপার কয়েন, আগের দিন তোমাদের বলেছিলাম জিতেল হচ্ছে আমাদের কপার কয়েন। তো বলা হচ্ছে কি যে আমাদের একটা সিলভার কয়েন যে সিলভার কয়েন, কপার কয়েন হচ্ছে আমাদের জিতাল, আর সিলভার কয়েন যে কি সাফগানি, একটা সাফগানি কতগুলো জিতালের ইকুয়াল ছিল, সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হবে অপশন বি, 6টা জিতালের ইকুয়াল ছিল। নেক্সট 4 নম্বর কোশ্চেন, হু ফাউন্ডেড আগ্রা। দেখো বারবার করে বলছি, আগের দিন আমি বলেছিলাম যে দিল্লি সালতানাত পড়ার সময় কে কোন জায়গা স্থাপনা করেছিল বা কে কোন ফোর্ট স্থাপনা করেছিল, এগুলো তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। সঠিক উত্তর এখানে কী হবে, সঠিক উত্তর হবে আমাদের অপশান সি, অপশান সি কী হবে, সিকান্দার লোদি, অপশান সি কী হবে, সিকান্দার লোদি। In 1504, Sikandar Lodi founded Agra. He transferred the capital from Delhi to Agra. He was the most capable monarch of the Lodi dynasty. He sacked the temples of Mathura and converted the buildings to Muslim uses. He charged jizya and pilgrim tax from the Hindus with severity. Severity মানে হচ্ছে খুব মানে কঠোরভাবে প্রয়োগ করেছিল, জাজিয়া এবং পিলগ্রিম ট্যাক্স হিন্দুদের উপর এটা তারা লাগু করেছিল। দিল্লি থেকে আগ্রাতে হচ্ছে রাজধানীকে স্থানান্তর করেছিল, এবং আমাদের মথুরার যে টেম্পল সেটাকে স্যাক করা মানে হাইজ্যাক করে না বা দখল করে নিয়ে সেটাকে মুসলিম ইউজে কনভার্ট করে। তো এটা কিন্তু পুরো ইতিহাস জুড়ে আমাদের হয়ে এসেছে। দিল্লি সালতানাত এবং মুঘল সাম্রাজ্য সবসময় হয়ে এসেছে আমাদের হিন্দুদের প্রচুর টেম্পলকে তারা কী করেছে, আইদার ধ্বংস করার চেষ্টা করেছে অথবা সেটাকে মুসলিম কনস্ট্রাকশনে কনভার্ট করে দিয়েছে, দিয়ে নিজেদের নামে চালিয়ে দিয়েছে যে আমাদের এটা আমরা তৈরি করেছি। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাবে ওটা হয়তো আগের থেকেই ছিল, আগের কোনো হিন্দু রাজা হয়তো সেখানে তৈরি করে রেখেছিল। তো এই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে। তোমরা সকলেই জানো যে তাজমহলকে অনেকে বলে যে তেজো মহালয়া নামে, অ্যাকচুয়ালি ওটা শিব মন্দির। অনেকে বলে কুতুব মিনার যে কমপ্লেক্স সেটাও অ্যাকচুয়ালি একটা হিন্দু কনস্ট্রাকশন, শুধুমাত্র ওদের মাথার উপরে ডোমগুলো বানিয়ে দিয়ে ওটাকে কী বলে চালিয়ে দিয়েছে, ওটাকে নিজেদের হচ্ছে জিনিস বলে চালিয়ে দিয়েছে দিল্লি সালতানাতে এরা। তো এই জিনিসগুলো কিন্তু ঘটেছে, মানে ঘটেছে কিনা জানা নেই, কিন্তু এগুলো কিন্তু অনেক থিওরি প্রচলিত আছে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, ইবন বতুতা ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ। ইবন বতুতা কার রাজত্বকালে আমাদের ভারতে এসেছিলেন? ইবন বতুতা এসেছিলেন হচ্ছে আমাদের অপশান ডি, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিলেন ইন 1333, এবং তিনি ছিলেন কি মরক্কোর বাসিন্দা ছিলেন। এটাও অনেক সময় কোশ্চেন আছে যে ইবন বতুতা কোথাকার বাসিন্দা ছিলেন, তিনি মরক্কোর বাসিন্দা ছিলেন। নেক্সট 6 নম্বর কোশ্চেন, আমির খুসরো রোট হিজ ফেমাস মানসনাবি আফিকা অন দ্য অর্ডার অফ। ঠিক আছে, আফিকা বলে তিনি যেটা যে রচনাটা করেছিলেন সেটা কার অর্ডার মানে কার আদেশে রচনা করেছিলেন আমির খুসরো? সেটা হচ্ছে অপশান ই, আলাউদ্দিন খিলজির অর্ডারে। আলাউদ্দিন খিলজির অর্ডারে ওটাকে উনি কী করেছিলেন, রচনা করেছিলেন। নেক্সট 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ স্লেভ অফ মোহাম্মদ ঘুরি। নিম্নলিখিত এই অপশানগুলোর মধ্যে কে মোহাম্মদ ঘুরির দাস ছিল না? এখানে সঠিক উত্তর হবে কি অপশান এ, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, তিনি মোহাম্মদ ঘুরির দাস ছিলেন না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ খিলজি ওয়াজ এ তুর্কিশ মিলিটারি জেনারেল অফ কুতুবউদ্দিন আইবক অ্যান্ড হি ওয়াজ নট দ্য স্লেভ অফ মোহাম্মদ ঘুরি। তিনি মোটেও মোহাম্মদ ঘুরির কে ছিলেন না, স্লেভ ছিলেন না। এটা হচ্ছে কে ছিল, আমাদের কুতুবউদ্দিন আইবক কিন্তু আবার ছিল, নিজে হচ্ছে স্লেভ ছিল, এবং তার দাস ছিল ইলতুৎমিশ। এই জন্য ইলতুৎমিশকে স্লেভ অফ স্লেভ বলা হয়, দাসের দাস বলা হয়। তো যাই হোক, তো এখানে কি বলা হচ্ছে, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি তিনি হচ্ছে কুতুবউদ্দিন আইবকের হচ্ছে মিলিটারি জেনারেল ছিলেন, তিনি মোহাম্মদ ঘুরির স্লেভ ছিলেন না। 8 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সুলতানস অফ দিল্লি ফর দ্য ফার্স্ট টাইম ব্যান্ড দ্য ভিজিট অফ মুসলিম ওমেন টু দ্য টুমস সিচুয়েটেড আউটসাইড দিল্লি। মানে দিল্লির বাইরে যে সমস্ত আমাদের টুমস মানে বলতে পারো ওই মসজিদে আর কি, মসজিদে বা কোনো টুম মানে বুঝে না, টুম মানে টুমের বাংলার কী বলো, মসজিদ আর কি, মসজিদে আমাদের মুসলিম যে ওমেন বা মহিলারা যেতে পারবে না, এটার উপর করেছিলেন, ব্যান লাগিয়েছিলেন কে? ব্যান লাগিয়েছিলেন প্রথম হচ্ছে অপশান সি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক এটাকে প্রথম কী করেছিলেন, বন্ধ করে দিয়েছিলেন যে মহিলারা দিল্লির বাইরে যেতে পারবে না। মোদ্দা কথা হচ্ছে মহিলারা দিল্লির বাইরে যেতে পারবে না। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হুইচ মুসলিম রুলার প্লেড হোলি ফর দ্য ফার্স্ট টাইম ইন মিডিভেল ইন্ডিয়া।
একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন, বাট তবুও জেনে রাখো সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মোহাম্মদ বিন তুগলক। বাকি অপশানগুলো তো অবশ্যই তোমরা এখানে কেটে বাদ দিতে পারবে, কারণ এটা দিল্লি সালতানাত চলছে, বাকি এরা সবাই মুঘল পিরিয়ডে। তো মোহাম্মদ বিন তুগলক জিনিসটা মনে রাখবে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, হু ডেস্ট্রয়েড দ্য নালন্দা ইউনিভার্সিটি ইন 1193 এডি অ্যান্ড বার্নড ইট ডাউন। মানে এটা হচ্ছে খুব দুঃখজনক বিষয় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যত জিনিসপত্র, যত বই ছিল সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। মানে আমাদের যত কয়েকশো বছরের বা দেখা যাবে হয়তো কয়েক হাজার বছরের আমার যে নলেজ এক জায়গায় গ্যাদার করা ছিল, সেই জিনিসটা পুরোভাবে নষ্ট হয়ে গেছিলো। মানে এটাকে বলতে পারো এখনকার দিনের হচ্ছে কিসের সঙ্গে ইকুইভ্যালেন্ট বলো তো, হঠাৎ করে যদি আমাদের গুগল বা উইকিপিডিয়াকে কেউ পুরোপুরিভাবে ডেস্ট্রয় করে দেয়, পুরোপুরি ওয়াশ আউট করে দেয়, সেই টাইপের জিনিস। আমাদের গুগল বা উইকিপিডিয়াকে আমাদের সমস্ত নলেজের ভান্ডার, সেটাকে যদি কেউ ওয়াশ আউট করে দেয়, সেটাই কিছুটা হয়েছিল আমাদের এই সময়। নালন্দা ইউনিভার্সিটিকে ধ্বংস করে পুরোপুরিভাবে মানে পুড়িয়ে নষ্ট করে দিয়েছিল কে, সেটা হচ্ছে অপশান বি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তিনি কি করেছিলেন, তিনি 1193 এডিতে এটাকে নষ্ট করে দিয়েছিলেন। 11 নম্বর কোশ্চেন, হুইচ সুলতান অফ দ্য সালতানাত পিরিয়ড ইন্ট্রোডিউসড ইরিগেশন ট্যাক্স ফর দ্য ফার্স্ট টাইম। সেচের উপর প্রথম কর বসিয়েছিলেন কে, সেটা হচ্ছে অপশান ডি, ফিরোজ তুগলক। ফিরোজ তুগলক প্রথম এটা করেছিলেন, এবং তিনি শুধু ওটা নয় আরও অনেক কিছু উনি করেছিলেন। দেখো, ফিরোজ তুগলক ইন্ট্রোডিউসড ইরিগেশন ট্যাক্স ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড হি ইম্পোজড অনলি 4 ট্যাক্সেস স্যাংশন বাই ইসলামিক। কী কী? একটা হচ্ছে খরাজ, সেটা হচ্ছে ল্যান্ড ট্যাক্স, জমির উপর কর। খামস, যেটা হচ্ছে 1/5 অফ দ্য লুটেড প্রপার্টি ডিউরিং ওয়ার, যুদ্ধের সময় যে সমস্ত প্রপার্টি লুটপাট করা হতো তার সমস্ত লুট করা সম্পত্তির 1/5 তোমাকে কর হিসেবে দিতে হবে রাজ্যকে। জিজিয়া, রিলিজিয়াস ট্যাক্স অন হিন্দুস। অ্যান্ড জাকাত, এটা হচ্ছে 2.5% অফ দ্য ইনকাম অফ দ্য মুসলিম হুইচ ওয়াজ স্পেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ মুসলিম সাবজেক্টস অ্যান্ড দেয়ার রিলিজিয়ান। মুসলিমরা তাদের ওয়েলফেয়ারের জন্য যে টাকা খরচ করবে তার 2.5% কী করতে হবে, জাকাত কর হিসেবে রাজ্যকে দিতে হবে। তো এই টোটাল 4 ধরনের কর তারা কী করেছিল, এই 4 ধরনের কর আমাদের ফিরোজ তুগলক ইন্ট্রোডিউস করেছিলেন। তোমরা পিডিএফ তো পেয়েই যাবে, পিডিএফটা দেখে ভালো করে পড়ে নিও। 12 নম্বর কোশ্চেন, হুইচ সুফি সন্ত অফ দিল্লি ইজ অ্যাসোসিয়েটেড দ্য ফেমাস সেইং হানুজ দিল্লি দূর আস্ত। হানুজ দিল্লি দূর আস্ত, এই কথাটা কোন বিখ্যাত সুফি সন্তের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে অপশান এ, নিজামুদ্দিন আউলিয়া। এটা মনে রাখবে, নিজামুদ্দিন আউলিয়া থেকে প্রচুর কোশ্চেন আসে। নিজামুদ্দিন আউলিয়া খুব বিখ্যাত একজন সুফি সন্ত ছিলেন। 13 নম্বর কোশ্চেন, হু এস্টাবলিশ দিওয়ানি ই মুস্তাখরাজ। দিওয়ানি মুস্তাখরাজ কে এস্টাবলিশ করেছিলেন, সেটা সঠিক উত্তর হবে কি, অপশান ডি, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি এস্টাবলিশ দিওয়ানি মুস্তাখরাজ টু নো অ্যাবাউট দ্য রেভিনিউ areas and collect them. He introduced a new department of Diwani Mustakhraj. তাহলে ইনি কী করেছিলেন, মূলত হচ্ছে বিভিন্ন এরিয়া মানে রেভিনিউ এরিয়া কোনগুলো এবং সেগুলোকে ঠিকভাবে কালেক্ট করার জন্য উনি একটা নতুন ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন। এই ডিপার্টমেন্টের নাম ছিল এইরকম। নেক্সট 14 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং সুলতানস অফ দিল্লি ফাউন্ডেড দ্য সিটি অফ আগ্রা। আগ্রাকে, এটা আই থিঙ্ক কোশ্চেনটা রিপিট হয়ে গিয়েছে, আগ্রা স্থাপনা করেছিলেন কি, আগ্রা স্থাপনা করেছিলেন সিকান্দার লোদি। দিল্লি ফাউন্ডেড দ্য সিটি অফ আগ্রা, সেটা হচ্ছে সিকান্দার লোদি। নেক্সট 15 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ গিভেন এ ডিটেলড অ্যাকাউন্ট অফ দ্য পোস্টাল সিস্টেম ডিউরিং দ্য সালতানাত পিরিয়ড। পোস্টাল সিস্টেম মানে আমাদের ডাক ব্যবস্থার সম্বন্ধে ডিটেলসে বলেছিলেন সালতানাত পিরিয়ডের কে, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে আমাদের ইবন বতুতা। ইবন বতুতা has given a detailed account of the postal system during the সালতানাত পিরিয়ড। ইবন বতুতা কী করেছিলেন, আমাদের সালতানাত পিরিয়ডে যে ডাক ব্যবস্থার সম্বন্ধে ডিটেলসে উনি একটা তার লেখার মাধ্যমে জানিয়েছিলেন। তো এই গেল আজকের কোশ্চেন। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করা, যেটা বললাম টার্গেট যদি ফিল আপ করতে পারো, এর উপর আমরা আবার নেক্সট পার্ট করবো। আমরা দেখা যাবে হয়তো এর উপর আমাদের হয়তো 50 কোশ্চেন্স আমরা করবো, যেটা এখন 30টা হলো, এটা আমি তো আরও 20টা কোশ্চেন করিয়ে দেবো, আরও 30টা কোশ্চেন করে 60 কোশ্চেন করিয়ে দেবো। কিন্তু তোমাদের যদি রেসপন্স ভালো না আসে তাহলে আমি কী করবো, আমি পরের দিন মুঘল সাম্রাজ্য তৈরি করে দেবো। দেখা যাক তোমরা কী করো, কীরকম রেসপন্স তোমরা দাও, তোমাদের রেসপন্সের উপর সব কিছু ডিপেন্ড করবে। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।